বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে আবারও অ্যাম্বুলেন্সে ভয়াবহ গুলি। খুলনায় রাজু হালদার ৩৮ নামের এক যুবককে লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এবং তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই ঘটনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবারও নতুন করে অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক কৌশলে সেখান থেকে অ্যাম্বুলেন্সকে কোনোমতে রক্ষা করে তারপর ঢাকায় নিয়ে গেছে। ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে বিএনপি ক্ষমতায় আসার পরই সারা দেশ জুড়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে বিএনপি সরকার বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এজন্য সারা দেশ জুড়ে আবারও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর জানাবো ৬০ লাখ টাকার চোরাই কাপড় সহ বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। নোয়াখালী হাতিয়া ও সুবর্ণচর থেকে বিপুল পরিমাণ চোরাই কাপড় জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই ঘটনায় চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিশেষ ট্রাইব্যুনালে শাপলা খুনিদের বিচারে দাবি হেফাজতের। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। ঢাকা জেলা উত্তরাজ সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এবারে জানাবো মদনে সেই শিক্ষক গ্রেপ্তার, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত আসামি নির্ধারণের দাবি। নেত্রকোনার মদনে আলোচিত ধর্ষণ মামলার আসামি সেই মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ ময়মনসিংহ গৌরীপুর থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। আমানুল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের একটি মহিলা মাদ্রাসার পরিচালক বলে জানা গেছে। এদিকে প্রবাসী শক্তি বাড়াতে এবার গ্লোবাল ডায়াসপোরা সেল গঠন করল এনসিপি নেতৃত্বে আলাউদ্দিন। প্রবাসী ও অভিবাসী বাংলাদেশের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে গ্লোবাল ডায়াসপোরা সেল গঠন করেছে দলটি। আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠন করার কথা জানা গেছে। এবং সর্বশেষ জানাবো এনসিপিতে যোগ দিলেন নিজামীর পুত্র নাদিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ডাক্তার মোহাম্মদ নাদিমুর রহমান। আজ রাজধানীর বাংলা মোটরে ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে এসে তিনি দলের সদস্যপদ গ্রহণ করেন বলে জানা গেছে। যে নিজামী বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন, তার ছোট ছেলে এনসিপিতে যোগ দেওয়ার ঘটনায় অনেকেই বলছে যে জামাত তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, এজন্য এনসিপির নেতৃত্বের সঙ্গে তারা যোগ দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আমাদের কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে আবারও অ্যাম্বুলেন্সে ভয়াবহ গুলি। খুলনার রাজু হাওলাদার ৩৮ নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি গুলি তার পেটের ভিতরে ঢুকে যায়। আজ নগরীর লবণচড়া এলাকা থানা এলাকায় কোবা মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। তবে ঠিক কখন এবং কোথায় তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘটনাটি জানাজানি হয়। সেখানে তার অবস্থার অবনতি
ভর্তি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে রাত 12:30টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। সময় অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেয়। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা আবারও গুলি চালায়। গুলি গাড়িতে লাগায় তিনি দ্রুত থানায় আশ্রয় নিয়েছেন। কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাফর আহমেদ জানিয়েছেন যে গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে বলে আমাদের থানায় এসে তারা আশ্রয় নিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে আসলে বলতে গেলে বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ও সহিংসতা আরও তীব্র বেগে বেড়ে গেছে। সারা দেশ জুড়ে এই সহিংসতার ঘটনাগুলো ঘটছে এবং সারা দেশ জুড়ে সবাই অসহায় অবস্থা হয়ে পড়েছে। বিএনপি সরকার যতবারই ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এই ধরনের সহিংসতার ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে থাকে। এর আগেও যখন তারা ক্ষমতায় এসেছিল তখন কিন্তু সারা বাংলাদেশে তারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং বর্তমান সময়েও সেটি আবারও তারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম দেখে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সবাই আবারও বলছে আবারও সেই শেখ হাসিনার সময়ের মতো একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে। এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটুক সেই প্রত্যাশা করি আমরা সবাই। ৬০ লাখ টাকার চোরাই কাপড় সহ বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। নোয়াখালীর হাতিয়ার সুবর্ণচর থেকে বিপুল পরিমাণ চোরাই কাপড় জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। এসব কাপড় বিএনপির নেতা আসলে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে এবং তিনি এই কাপড়গুলো নিয়ে আসলে তারপর সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাইভাবে কাপড়গুলো নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। এরপরই এগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা কাপড়গুলো ইতিমধ্যে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং বিএনপির ওই সন্ত্রাসীকে আটকের চেষ্টা চলছে। সারা দেশ জুড়ে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে সবার সামনে আসছে এবং সবাই যার যার জায়গা থেকে এগুলো তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুরো দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে বাংলাদেশও ঠিক একইভাবে রাজনৈতিক দলটি ক্ষমতা আসার পর থেকে দেশ জুড়ে এক ভয়াবহ আতঙ্ক ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর সহ সাধারণ মানুষের বাড়িঘর থেকে চাঁদা আদায় বা ফ্যাক্টরি দোকানপাট থেকে চাঁদা আদায় সহ বিভিন্নভাবে তারা এমন সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে তাদের এই কার্যক্রম দেখে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা যার যার জায়গা থেকে বলাবলি করছে, এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। তারা যেটা শুরু করেছে সেটা ইতিহাসে বিরল। বিশেষ ট্রাইব্যুনালে শাপলার খুনিদের বিচারে দাবি হেফাজতের। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর। আজ সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সময় হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও জাদুরচর মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমি বলেছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বর্তমান সময়ে শাপলা জেনোসাইডের সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং আরো বলা হয়েছে যে তারা যেভাবে আমাদের উপর অত্যাচার করে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করেছিল এবং খুন করেছিল, তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আসলে মেনে নেওয়া হবে না বলেও নিশ্চিত করা হয়েছে এবং আরো জানানো হয়েছে বর্তমান সময় সবথেকে বড় সমস্যা যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে তারা শুরু থেকে ক্ষমতায় আসার পর থেকে সারা দেশ জুড়ে গণভোট বাতিল সহ যে ধরনের প্রতারণা মার্কা
কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা সেটি প্রথমে বন্ধ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে এবং সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে তারপর সামনের দিকে এগিয়ে চলুন। সারা বাংলাদেশ জুড়ে যদি আপনারা এই গণভোট বাতিল করে তারপর অধ্যাদেশগুলো এভাবে চালাতে থাকেন সেটি এদেশের জনগণ কখনোই মেনে নেবে না এবং শাপলার গণহত্যার প্রকৃত বিচার করতে হবে। মদনের সেই শিক্ষক গ্রেপ্তার, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত আসামি নির্ধারণের দাবি। নেত্রকোনার মদনে আলোচিত ধর্ষণ মামলার আসামি সেই মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। আমানুল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের কাছাট গ্রামের বাসিন্দা। ওই গ্রামের একটি মহিলা মাদ্রাসার পরিচালক তিনি। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে আজ অভিযুক্ত আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব আমাদের নিশ্চিত করেছে। বিষয় আইনি প্রক্রিয়া চলমান। স্থানীয় বাসিন্দা এজেহার ও পুলিশ সূত্র থেকে জানা গেছে ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়ি থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যায় জীবিকার তাগিদে। মা সিলেটের একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটির মা বলেন, গত বছরের 2 নভেম্বর বিকেলে মাদ্রাসা ছুটির পর মাদ্রাসার হুজুর আমার মেয়েকে ডেকে নিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদ ঝাড়ু দিতে বলে। সময় মাদ্রাসা এবং অন্য শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি চলে যায়। ঝাড়ু শেষে হুজুরের কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। কিছুদিন আগে আমি বাড়িতে আইসা দেখি আমার মেয়ের পেটটা অনেক বড়। পরে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। সে জানায় হুজুর এই কাজ করেছে। এরপর পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হয়ে যে সে 7 মাসের অন্তঃসত্ত্বা। আমি থানায় মামলা করছি। এই ঘটনার বিচার চাই। মামলার পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করার জন্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে নানাবিধ আলাপ আলোচনার সৃষ্টি হয়েছে এবং বর্তমান পরিপ্রেক্ষিতে এটি আসলে কিভাবে এই কার্যক্রমটি বন্ধ করা যায় সেসব বিষয় নিয়ে সবাই অনেক বেশি হতচকিত হয়ে আছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পেছনে আসলে সবাই খুবই বড়ভাবে দায়ী হয়ে পড়েছে।